হ্যালো, আসসালামু আলাইকুম। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে প্রাথমিক সহকারী শিক্ষকের যে সার্কুলারটা প্রকাশ করা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন এর সংক্রান্ত অল ডিটেলস দেখায় দেবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। তো আমি যেটা দেখাচ্ছি এটা মূলত রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা, ময়মনসিংহ, মানে এক কথায় যেসব বিভাগ আছে সবগুলোর ক্ষেত্রে এখানে দিচ্ছে তো এখান থেকে মূলত এইখানে কিন্তু ঢাকা নাই হ্যাঁ। তো আবেদনের প্রসেস সব বিভাগেই বা মানে সব ক্ষেত্রেই একই সেম। তো আমি একটা দেখা দিচ্ছি, এইভাবে আপনারা আবেদনটা করবেন। তো বেতন স্কেল, তারপর পদ সংখ্যা, এটা প্রায় 10,219টা পদ সংখ্যা। আর শিক্ষাগত যোগ্যতা তো জানেনই, এটা মিনিমাম 2.25 লাগবে। তো যাদের আসলে সিজিপিএ কম অনেক, তো আপনাদের আসলে এটা একটা সুযোগ বলতে এটাই আপনার একটা লাকি ট্রাম ধরতে হবে তো মূলত এটা আবেদন চলবে 21 নভেম্বর পর্যন্ত। আর অন্যান্য বিভাগের যেগুলো আছে এগুলো 27শে নভেম্বর পর্যন্ত আবেদন চলবে তো এখান থেকে আমি যেটা আবেদন করতে যাই, আমাদের এই dp.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আমাদের আবেদনটা করতে হবে। তো আমি যদি এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসলাম, এখানে আপনার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। যদি আপনি ফোনে করেন তাহলে ফোনের যে আপনার ক্রোম ব্রাউজারটা আছে এটা অবশ্যই ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে আপনি আবেদনটা করতে আপনার সুবিধা হবে তো এখান থেকে প্রাইমারি অ্যাপ্লাই লিখে সার্চ দিবেন। প্রাইমারি অ্যাপ্লাই লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখেন এই যে প্রথমেই এরকম একটা চলে আসবে। এই আপনার ধরেন এই ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন ডিপি, তো এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম দুটো ইন্টারফেস আসবে। একটা আপনার রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ আপনার বিভাগের জন্যে। আর এখান থেকে আর দুইটা আছে আপনার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্যে। তো আপনারা যারা ঢাকা অথবা চট্টগ্রাম বিভাগে তারা এখান থেকে এই যে লাল কালারের যে ইয়েটা আছে এটার উপরে ক্লিক করলে আপনি মূলতই দেখেন, এটার উপরে আমি ক্লিক করি, আপনার এখান থেকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগটা দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু রংপুর বিভাগের জন্য আবেদন করব, তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। তো এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটার উপরে ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে আমার মূলত এরকম একটা ইন্টারফেস আসবে, যে এখানে দেখেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, মানে এরকম একটা অপশন। আপনি এটার উপরে একটা টিক মার্ক দিবেন, দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার প্রথমে দেখেন এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশনগুলো আছে এটা আপনার এখান থেকে দেওয়া লাগবে। তো এইটা দিলে মূলত পরবর্তীতে আপনার পেজটা সেটা চলে আসবে। তো এখান থেকে দেখেন আমি আমার এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশনগুলো আছে এই সব ইনফরমেশনগুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এখান থেকে এসএসসি আপনি যদি দাখিল হন বা আপনি কারিগরি বোর্ডের হন, এখান থেকে সেটা ফিল আপ করবেন। এরপর এখান থেকে আপনি আমার বোর্ড সিলেক্ট করবেন, আপনার যে বোর্ড ওটা আপনি সিলেক্ট করবেন। তো এটা দিলেন, তারপর আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, পাসিং ইয়ারটা দিবেন। তো আমার পাসিং ইয়ার দিতে 16, আমি 16 দিলাম। তো এইভাবে আপনি এসএসসিটা কমপ্লিট করবেন। তো এরপরে আপনি এখান থেকে এইচএসসির ক্ষেত্রেও সেম, আপনি এইচএসসি অথবা আলিম অথবা ভোকেশনাল যেটাই হন সেটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে আপনি সেম আবার আগের মতোই বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন, রোল রেজিস্ট্রেশন দিবেন, আর এরপর পাসিং ইয়ার যেটা আছে এটা এখান থেকে দিবেন। তো এই ডিটেলসগুলো দেওয়া শেষ হলে আপনি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। তো দেখেন আমার মোটামুটি সব কিছু দেওয়া শেষ। তো নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো নেক্সটের উপরে ক্লিক করার পরে আমার যদি সব ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমার এই পরবর্তী পেজে চলে আসবে। তো মোটামুটি আমার সব ইনফরমেশন ঠিকঠাক আছে। তো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এখানে আপনার দেখেন নাম, পিতার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এইসব কিন্তু অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনার কোথাও কোনো ভুল থাকে তাহলে কিন্তু এখানে এটা শো করবে না। যেহেতু আমার সব ঠিকঠাক আছে, তো আমার এখানে অটোমেটিক চলে আসছে। তো যদি আমি এখান থেকে আমার নামটা বাংলায় লিখতে হবে, আমার পিতার নাম বাংলায় লিখতে হবে, মায়ের নাম বাংলায় লিখতে হবে এবং ধর্মকে এটা এখানে দিতে হবে। তো আমি এসব কিছু বসাচ্ছি। আর নিচের দিকে যদি আসি, এখান থেকে দেখেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বসাইতে হবে, তারপরে আপনার জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট যা যা আছে এইসব থাকলে দেবেন, না দেওয়ার দরকার নেই। তো এই সব কিছু আমি এক এক করে এখান থেকে বসা দিচ্ছি। বসার পরে এখান থেকে আমি নেক্সট আবার ভিডিওতে চলে আসতেছি। তো এখান থেকে আমার অ্যাপ্লিকেন্ট যে নাম যেটা আছে, আমার নাম, আমার পিতার নাম, মায়ের নাম, এসব কিছু বাংলায় দেওয়া শেষ। তো এরপর আমি এখান থেকে আমাদের ধর্ম যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন, যদি থাকে দিবেন, না সেটা দেওয়ার দরকার নেই। তো আশা করছি যেহেতু আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আছে।
তো এখান থেকে ইয়েস করলাম, করে এখান থেকে হচ্ছে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে দিলাম। এরপর আপনার জন্ম নিবন্ধন যদি সনদ থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তো আমি এখান থেকে এটা নো করে দিলাম। এরপর হচ্ছে পাসপোর্ট আইডি নাম্বার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখান থেকে দিবেন। তো আমি এটা এখান থেকে দিলাম। তো এরপর হচ্ছে আপনি যদি বিবাহিত হন এখানে হচ্ছে আপনার স্পাউস নাম দিতে হবে। তো আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া হলে এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিবেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিলাম, আবার সেমভাবে এখন কনফার্মেশন করব। কনফার্ম করলাম। এরপর হচ্ছে এখান থেকে আমার ইমেল নাম্বার দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে আমার ইমেল নাম্বার যেটা আমি এখান থেকে দিলাম। এরপর হচ্ছে কোটা আছে কি না এটা আপনারা দেখবেন। তো এখানে হচ্ছে মোটামুটি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার কোটা। তো এটা মূলত বলা চলে যে এটা কোটা নাই আর কি। তো এখান থেকে দেখবেন আপনি প্রতিবন্ধী কোটা বা থার্ড জেন্ডার যদি হন অথবা উপজাতি এখান থেকে দেবেন। যেহেতু আমার কোটা নাই, নট এপ্লিকেবল করে দিলাম। তো আমার এই পার্টের সব কিছু ফিল আপ করা শেষ। আমি এখন হচ্ছে নিচের দিকে আমার যে পর ধাপগুলো আছে এগুলো আমি এখন ফিল আপ করবো। তো এখানে আসলে দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস। তো এইটা ফিল আপ করতে হবে। আর তার নিচে দেখেন এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশনগুলো আছে এটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিছি। তো প্রথমে কিন্তু আমি ওখানে কিন্তু আমার রেজাল্টটা দেই নাই। তো এখানে দেখেন আমার রেজাল্টটা অটোমেটিক শো করছে। তো অন্যান্য চাকরির ক্ষেত্রে আমাদের নতুন করে এটা দিতে হয়, এটা দিতে হয়, রেজাল্ট দিতে হয়। তো ওটার থেকে আমার মনে হয় এই প্রসেসটা একটু বেশি ইজি লাগতেছে আর কি। এটা আমার নতুন করে ফিল আপ করা লাগতেছে না, আমার নাম ফিল আপ করা লাগতেছে না, পিতার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ। তো আমার একবারেই সব কিছু হয়ে যাচ্ছে আর কি। এটা ভালো সিস্টেম আর কি। তো এখান থেকে কেয়ার অফে দিবেন। কেয়ার অফে আপনার দিয়ে আপনার হচ্ছে ভিলেজ, তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা এটা ঠিকঠাক করে দিবেন। এখানে একটা কথা আছে, যদি আপনার উপজেলা এবং জেলা যদি ভুল হয় তাহলে কিন্তু যদি আপনি সিলেক্টও হন কিন্তু আপনার পরবর্তীতে আপনি কোনো পোস্টে বা কোনো স্কুলে আপনি জয়েন করতে পারবেন না। কারণ এখানে মূলত জেলা এবং উপজেলার উপরে কঠোরভাবে নির্দেশ করা হয়েছে। আপনার যদি নামের স্পেলিংও ভুল হয় তার থেকে এইটাই বেশি জরুরি আর কি। তো এরপর এখান থেকে পোস্ট অফিস যেটা আছে এটা দিবেন। তো আমি পোস্ট অফিস দিলাম, আর এখান থেকে আপনার পোস্ট কোডটা এখান থেকে দিয়ে দেবেন। পোস্ট কোড না জানলে আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্ট কোড লেখা আছে আর কি। আর এখন হচ্ছে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম হয় এটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন। দিলে আপনার এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো আমার মূলত হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এসএসসি এইচএসসির ইনফরমেশন সব কিছু দেওয়া শেষ। তো নিচের দিকে আসলে দেখেন এখানে গ্র্যাজুয়েশন লেভেলের একটা অপশন আছে। তো এসএসসি এইচএসসি তো আমরা মূলত প্রথমেই দিছি। ওনারা মূলত হচ্ছে নাম, পিতার নাম, মায়ের নামের জন্য মূলত এই অপশনটা দিছে। কারণ অনেকেরই হচ্ছে আপনার নাম দিতেই ভুল করে, পিতার নাম মায়ের নামের স্পেলিংয়ে ভুল করে, যেটা আসলে আমি 47 বিসিএসের সময় এইরকম অনেকেরই দেখছি তাদের আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছিলো। তাদের ম্যাক্সিমামই হচ্ছে নিজের পিতার নাম ভুল করছে, তখন নিজের মায়ের নাম ভুল করছে, তার কারণে ইউজার আইডি রিকভার করতে পারে নাই। তো গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে আপনি যে মাধ্যমে পাস করছেন, অনার্স বা এমবিবিএস বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেটাই পাস করছেন সেটা এখান থেকে দিবেন। তো আমি এখান থেকে হচ্ছে সেটা দিলাম। দেওয়ার পরে আপনার ইউনিভার্সিটির নাম যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। ন্যাশনাল ভার্সিটি, ন্যাশনাল ঢাকা ভার্সিটি, ঢাকা ভার্সিটি, বা আপনি যদি যে কোনো ভার্সিটির হন সেই ভার্সিটির নাম এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার ভার্সিটির নামটা এখান থেকে দিলাম। তো এবার আপনার পাসিং ইয়ার কত সালে পাস করছেন, পাসিং ইয়ার দেবেন হচ্ছে আপনি ধরেন অনার্স 4th ইয়ারে এবার হচ্ছে 23 সালে, মানে এবার পাস করলেন 25 সালে, কিন্তু আপনার কিন্তু সেশন হইতেছে আপনার 2023 সাল। অবশ্যই আপনি এখান থেকে 2023 সাল দিবেন, 25 সাল কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। আর যারা আপনারা হচ্ছে 24-এ পাস করছেন তারা অবশ্যই 22 দিবেন। তো আপনার হচ্ছে সার্টিফিকেট বা কোর্স অনুযায়ী যে সালে পাস হওয়ার কথা ওই সালটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে আমার সেশনটা দিলাম, পাসিং ইয়ারটা দিলাম 2024। এরপর হচ্ছে আপনার সাবজেক্ট বা ডিগ্রি যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর রেজাল্ট যদি সিজিপিএ 4-এর স্কেলে হয় তো 4, যেহেতু বাংলাদেশে মোটামুটি সবই 4-এর স্কেলে, তো আপনার এটা দিয়ে আপনার এখান থেকে সিজিপিএটা দিবেন। এবার আপনার কত বছরের কোর্স ছিল সেটা এখান থেকে দিয়ে দিবেন। যদি আপনি আর্কিটেকচার হন, মূলত আর্কিটেকচারদের 5 বছরের কোর্স থাকে। আর এরপর যদি আপনার মাস্টার্স থাকে তো এইটার উপর টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে মাস্টার্সের সব ডিটেলসগুলো ফিল আপ করবেন। তো সব কিছু ভালোভাবে ফিল আপ করার পরে নিচের দিকে দেখবেন ইন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখানে আমার ভেরিফিকেশন কোডটা ফিল আপ করতে হবে। তো আমি যদি এখানে ভেরিফিকেশন কোডটা ফিল আপ করি, ভেরিফিকেশন কোডটা ভালোভাবে ফিল আপ করবেন, কারণ এটা ভুল হলে নতুন করে আবার সব কিছু রিফ্রেশ দিয়ে করা লাগে, খুব একটা সমস্যা, আবার আপনার সব ডিটেলস ফিল আপ করা লাগবে নতুনভাবে। তো সব দেওয়া শেষ। এখান থেকে এখানে টিক মার্ক যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলাম।
তো আমি এখান থেকে সাবমিট বাটনের উপরে একটা ক্লিক করে দিলাম। যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে আপনার হচ্ছে ওই দেখেন আমার এখানে ক্যাপচাটা ভুলে গেছে। এখন ক্যাপচা ভুলে গেছে মানে আমার এখন পুরো সব কিছু নতুনভাবে করতে হবে। তো আমি এটা ব্যাক দিলাম, দেখি আমার রিসাবমিশন অপশন আছে নাকি। যদি কপাল ভালো থাকে আর কি, তাইলে হয়তো বা অটোমেটিক সব ঠিকঠাক হয়ে যাবে, ফিল আপ হবে। নইলে আবার ফিল আপ করতে হবে। দেখি কী আসে। এই দেখেন দেখেন সব কিছু, এই যে আমার হচ্ছে ক্যাপচা ভুল হয়ে গেছে, আমার সব কিছু আবার দেখেন নতুন করে ফিল আপ করা লাগবে। মানে ক্যাপচাটা যদি ভুল হয় তাহলে খুব একটা সমস্যা। তো আমি আবার সব কিছু ফিল আপ করে আপনার ডিরেক্ট ভিডিওতে চলে আসতেছি। এখানে আমি হচ্ছে সব কিছু আবার ফিল আপ করলাম, করে নতুন করে আবার ক্যাপচাটা ফিল আপ করলাম। যদি আপনাদের ক্যাপচাটা বুঝতে সমস্যা হয়, এই যে এখানে ক্লিক হেয়ার আছে না, এটা করলে আপনার ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা চেঞ্জ করতেছি না, যেহেতু আমার ঠিক আছে। এখান থেকে ডিক্লারেশন ফর্মের উপর টিক মার্ক দিলাম, দিয়ে আমি সাবমিট করলাম। দেখি আমার এখন কি আসে। তো সাবমিট আমার দেখেন এইবার আমার ক্যাপচা ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো আমার এইভাবে এটা শো করতেছে, আমার ডিটেলসগুলো সব ঠিকঠাক আছে আমার মূলত। তো আমি যদি এখন নিচের দিকে আসি, দেখি তো এখানে আমার মোটামুটি সব ডিটেলসগুলো শো করলো। এরপর হচ্ছে এখান থেকে আমার ফটো এবং সিগনেচার এটা আপলোড করতে হবে। এটা আপলোড করলে মূলত আমার এখান থেকে কাজ শেষ। এরপরে আমার পেমেন্ট করতে হবে আর কি। তো ফটো বলা আছে 300x300 পিক্সেল। তো ফটোটা অবশ্যই 300x300 পিক্সেলের হইতে হবে। আর আপনার সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল হইতে হবে। তো ফটো এবং সিগনেচার আপনারা কীভাবে আপলোড করবেন, তো আপনার হচ্ছে আমার অন্য একটা ভিডিও আছে, ওখানে আমি দেখাই দিচ্ছি। তো আমি এখানেও একটু দেখাই দিচ্ছি আপনার ফটো এবং সিগনেচারের যা আপলোড করার বিষয়টা। এখান থেকে পিক রিসাইজ লিখে সার্চ দেবেন। এই পিক রিসাইজ লিখে সার্চ দেওয়ার পরে এই যখন একটা অপশন আসবে, প্রথম পেজ একটা আসবে। তো এই প্রথম পেজের উপর আপনার এটার উপরে ক্লিক করে দেবেন। এই যে দেখেন পিক রিসাইজের ইয়েটা আছে, এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে পিক রিসাইজটা করতে পারবেন। তো আমি হচ্ছে যদি এটা দেখাই, দেখেন এইভাবে যদি করি, এরকম একটা পেজ আসলো আমার এখান থেকে। দেখেন তো এখান থেকে যে ব্রাউজ যে অপশনটা আছে, আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি প্রথমে ছবিটা সিলেক্ট করলাম। তো ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে নিচের দিকে যদি আসি, দেখেন এই যে রিসাইজের পিকচার, তো 50% স্মার্ট। এখান থেকে আপনারা এটা কাস্টম সাইজ করবেন। করার পরে এখানে লিখবেন হচ্ছে, এখানে বলছে কি হাইট 300 উইথ 300। এবার আমি এখান থেকে উইথ দিলাম 300। তো দেখেন এস্টিমেট ফাইনাল সাইজ 300x300। এখান থেকে আপনার ছবি সেভ করতে হবে জেপিজিতে। আর এখান থেকে আপনার ম্যাক্সিমাম সাইজ দেবে 100। এই দেখেন সব দিলাম। আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, এটার উপর যদি ক্লিক করি, আমার ছবিটা দেখেন এখান থেকে সাকসেসফুলি রিসাইজ করা হয়ে গেছে। যে আমার নিউ ছবি 300x317 কেবি। আমি এখান থেকে সেভ টু ডিস্ক যেটা আছে, এটার উপরে ক্লিক করলে আমার ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলো। এই দেখেন আমার ছবি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ওপেন করি, এই দেখেন এই হচ্ছে আমার ছবি। এটা আমি অবশ্য বোঝানোর জন্য জাস্ট করছি, আপনারা এইভাবে করতে পারবেন। তো এইগুলো ছবির ব্যাপার। এখন এরপর আছে সিগনেচারের যে ব্যাপারটা আছে, যে ছবি আপনারা আপলোড করলেন, এরপর আপনারা সিগনেচারটা কীভাবে আপলোড করবেন। তো সেমভাবেই আপনারা এখান থেকে ওই পিক রিসাইজার লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আবার প্রথমটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আবার সেমভাবে ছবি আপনাদের যে পিকচারটা আছে, পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখান থেকে হচ্ছে পিকচারটা সিলেক্ট হয়ে গেল। তো এখান থেকে সেমভাবে কাস্টম সাইজ করব। আমার এখানে বলা আছে যে উইথ হবে 300 আর হাইট হবে আমার এখান থেকে 80। এখান থেকে আমি আই অ্যাম ডান দিস ইজ মাই পিকচার এটা করলাম। এটাও দেখেন আমার এখান থেকে 300x80 এটা সেভ হয়ে গেছে। আমি এখান থেকে সেভ টু ডেস্ক করলাম। যদি ওপেন করি দেখেন আমার এখান থেকে এটাও কি রিসার্চ হয়ে গেছে। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের পিকচার এবং ফটো রিসার্চ করতে পারবেন। তো আমি এখন হচ্ছে এখান থেকে এইসব বসায় আমি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করব। তো ফটো এবং সিগনেচারটা আপলোড করা হলে আপনারা এখান থেকে এখানে যে চুজ ফাইল যেটা আছে, তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি আপনার যে ফটোটা আপনি রিসার্চ করলেন, সেই ফটোটা এখান থেকে বসায় দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে আমার রিসার্চকৃত ফটো যেটা আছে, আমি এটা এখান থেকে বসায় দিলাম আর কি, ফটো। এবং তারপরে হচ্ছে আমাদের সিগনেচারটা আছে, এই দুইটা আমি এখান থেকে বসায় দিচ্ছি। ফটো এবং সিগনেচার এখান থেকে দেওয়া হইলে আপনি হচ্ছে এখান থেকে এই ডিক্লেয়ার যে অপশনটা, মানে আবার যে ডিক্লারেশন ফর্মটা আছে, আপনি এখান থেকে এইটা সিলেক্ট করে দেবেন আর কি। তো আমি এখান থেকে হচ্ছে এটা আবার টিক মার্ক দিলাম, দিয়ে আমি এখান থেকে সাবমিট করবো। মানে আমি আমার যে অ্যাপ্লিকেশন যেটা আছে, আমি এখান থেকে সাবমিট করে দেবো আর কি। তো সাবমিট করার আগে আপনারা হচ্ছে অবশ্যই সব কিছু একবার ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না। দেওয়ার পরে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন আর কি। তো আমি সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে এখান থেকে
আমার এরকম একটা অপশন আসবে যে আমার আবেদনটা আমার এখান থেকে আমার দেখেন ইউজার আইডি দিয়ে দিচ্ছে। তো আপনার ইউজার আইডি দিচ্ছে মানে আপনার এখান থেকে আবেদনটা কমপ্লিট হয়েছে। তো আপনি এখন এখান থেকে টাকাটা পেমেন্ট করবেন আর কি। তো টাকা পেমেন্ট কীভাবে করবেন দেখেন, নিচের দিকে এরকম অপশন দেওয়া আছে। আপনি SMS-এর মাধ্যমে এইভাবে প্রথমে হচ্ছে 16-222 যাবেন, তারপর এইসব টাইট করার পরে আপনি টাকাটা পেমেন্ট করবেন। তো এখানে মূলত হচ্ছে আপনার 112 টাকা কাটবে, আর এরপর আপনার টেলিটকের যে হচ্ছে SMS ফি যেটা লাগে আর কি, ওইটা কাটবে। মোটামুটি ধরেন আপনি সব কিছু সহ করে 120 টাকার মতো আপনার লাগবে আর কি। তো এখান থেকে আপনি যে আপনার এই যে কপিটা আছে, অ্যাপ্লিকেন্ট কপি, এটা আপনি এখানে ডাউনলোড করে রাখতে পারেন, না ছিল না রাখতে পারেন, ডাউনলোড করে রাখা ভালো আর কি। তো আমি এটা এখান থেকে ডাউনলোড করে রাখলাম। আমার হচ্ছে এটা পরবর্তীতে আমার টাকা পেমেন্ট করতে বা যে কোনো কাজে আমার এটা হচ্ছে কাজও লাগবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবেই আপনারা হচ্ছে চিটাগাং এবং ঢাকা বিভাগের জন্য আপনারা সেম প্রসেসে আবেদন করতে পারবেন। মানে প্রসেস একদম সেম, শুধু একটু আলাদা আর কি। মানে এইটা হচ্ছে এক পোর্টালে, এটা এক পোর্টালে, কিন্তু পোর্টালটা একই, মানে ধাপ একটু আলাদা। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।